প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার এই নিয়মিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি রইল আমার অশেষ কৃতজ্ঞতা। আমি আজকে অনার্স ফার্স্ট ইয়ারের মাইকোলজি বিষয়ের চ্যাপ্টার 7-এর লাইকেন নিয়ে আলোচনা করব। ইতোপূর্বে আমি লাইকেন সম্পর্কে আরও 2টি ক্লাস নিয়েছি। লাইকেনের সম্পর্কে আজকে 3য় নাম্বার আমার ক্লাস। এই ক্লাসে আমরা লাইকেনের প্রজনন বা রিপ্রোডাকশন সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই উপভোগ করবে। যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে। থ্যাংক ইউ। এখন আমরা শুরু করে যাব লাইকেন রিপ্রোডাকশনস বা প্রজনন। লাইকেন সাধারণত 3টি পদ্ধতিতে তার প্রজনন সম্পন্ন করে থাকে। একটি হচ্ছে ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ প্রজনন, বি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা অযৌন জনন ক্রিয়া, নাম্বার সি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন। এই 3টি পদ্ধতির মাধ্যমে লাইকেন তার জনন ক্রিয়া সম্পূর্ণ করতে পারে। তাহলে আমরা প্রথমে ভেজিটেটিভ বা অঙ্গজ জনন পদ্ধতি কিভাবে ঘটে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করছি এর ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন। অঙ্গজ জনন বলতে বোঝানো হয় যদি কোনো লাইকেনের দৈহিক অংশ এর মাধ্যমে জনন ক্রিয়া তৈরি হয়, অর্থাৎ দৈহিক অংশ থেকে কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এবং সেই অংশটি নতুন করে লাইকেন তৈরি করাকেই বলা হয় লাইকেনের অঙ্গজ জনন। এই লাইকেনের অঙ্গজ জনন সাধারণত আরও 4টি পদ্ধতিতে সম্পূর্ণ হয়ে থাকে। নাম্বার এ ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন। আমরা জানি লাইকেন 2টি ভিন্ন কিংডমের জীবের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে এর শৈবাল অংশ, আরেকটি ছত্রাক অংশ। এই 2টি মিলেই তৈরি করে থাকে লাইকেন। এই যে লাইকেন রয়েছে, এই লাইকেনের যে থ্যালাস, সেই থ্যালাসটি মরণ এবং পচন ঘটে। যখন লাইকেনের কিছু অংশের, থ্যালাসের কিছু অংশের পচন এবং মৃত্যু হয়ে যায়, তখন বাকি যে অংশটুকু থাকে সেই বাকি অংশ থেকে যদি অনুরূপ মাতৃ থ্যালাসের অনুরূপ থ্যালাস তৈরি করে, এর ফলে যে জনন ক্রিয়া সম্পূর্ণ হয় তাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডায়ন। এই খণ্ডায়ন প্রক্রিয়ায় সাধারণত ক্ল্যাডোনিয়া, এছাড়াও ব্রায়োরিয়া, ক্ল্যাডোনিয়া এবং ব্রায়োরিয়া, এই প্রকৃতির যে লাইকেন রয়েছে এরা ফ্র্যাগমেন্টেশন পদ্ধতিতে তাদের জনন ক্রিয়া সম্পূর্ণ করে।
নাম্বার বি সরিডিয়া। সরিডিয়া হচ্ছে যখন কোনো থ্যালাসের উপর পৃষ্ঠ বা এটি একটি থ্যালাসের চিত্র অঙ্কন করা হলো। থ্যালাসের চিত্র অঙ্কন করলাম। এই থ্যালাসের উপর পৃষ্ঠ বা পার্শ্বে যখন ক্ষুদ্র 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 এরকম মুকুলের মতো এক ধরনের কুঁড়ি তৈরি হয় বা মুকুল বা কুঁড়ি তৈরি হয়, এই কুঁড়ি সাধারণত শৈবাল দ্বারা তৈরি, অ্যালজি, এবং এর সাথে ছত্রাকের হাইফি। ছত্রাকের হাইফি যখন পেঁচিয়ে এইরকম গঠন তৈরি করে, সেই ধরনের গঠনকে বলা হয় সরিডিয়া। সরিডিয়া, এই সরিডিয়া সমূহ যখন এই থ্যালাস থেকে উপযুক্ত স্থানে পতিত হয়, অর্থাৎ এই থ্যালাস থেকে মুক্ত হয়ে যাবে এবং নতুন একটি স্থানে উপযুক্ত স্থানে পতিত হবে এবং মাতৃ থ্যালাসের মতো অনুরূপ থ্যালাস তৈরি করবে, সেই ধরনের জননকে বলা হয় সরিডিয়া। এই সরিডিয়ার মাধ্যমেও ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে থাকে। এটি যে সমস্ত ছত্রাকে দেখা যায়, এক্সাম্পল সাধারণত এটি ব্রায়োরিয়া প্রজাতির লাইকেনে দেখা যায়, পারমেলিয়া, এই ব্রায়োরিয়া, পারমেলিয়া এই ধরনের লাইকেনে এই সরিডিয়ার মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে। নাম্বার সি ইসিডিয়া। ইসিডিয়া, এই ইসিডিয়ার মাধ্যমে এটি একটি সরিডিয়া, ফিগার সরিডিয়া। ইসিডিয়া হচ্ছে এটিও এক ধরনের থ্যালাসের উপর পৃষ্ঠে কুড়ালের ন্যায় সংগঠন। এই কুড়ালের ন্যায় সংগঠন যেখানে ইসিডিয়ার কুড়ালের নিচের যে অংশ সেটি সংকুচিত হয়, যার মধ্যে কর্টেক্স অঞ্চল এবং শৈবাল অবস্থান করে। কর্টেক্স অঞ্চল এবং শৈবাল অবস্থান করে। তাহলে প্রিয় ছাত্ররা, তোমরা দেখতে পাচ্ছ এটি একটি অ্যালজি, এটা কর্টেক্স, এই অঞ্চলটাও কর্টেক্স, এখানে ফালগাল হাইফি রয়েছে। এই ধরনের গঠনকে বলা হয়ে থাকে ইসিডিয়া। ইসিডিয়া। তাহলে এই যে কুড়ালের ন্যায় গঠন, একে আমরা বলছি ইসিডিয়া। এই ইসিডিয়া যখন মূল থ্যালাস থেকে পৃথক হয়ে অন্য জায়গায় পতিত হয় এবং মাতৃ থ্যালাসের মতো অনুরূপ থ্যালাস সৃষ্টি করে, তাকে বলা হয়ে থাকে ইসিডিয়া। এই ইসিডিয়াও ব্রায়োরিয়া প্রকৃতির যে লাইকেন, ব্রায়োরিয়ার মধ্যে এভাবে অঙ্গজ জনন করে থাকে। এবং নাম্বার 4 বা ডি, সেফালোডিয়া। আমি উপরে লিখি।
ডি সেফালোডিয়া। সেফালোডিয়া হচ্ছে থ্যালাসের উপর পৃষ্ঠে শক্ত বা গোলাকৃতির এক ধরনের গঠন, যেখানে কর্টেক্স অঞ্চল এবং শৈবাল অবস্থান করে। এই সেফালোডিয়াও যখন মূল থ্যালাস হতে বিচ্ছিন্ন হয়ে যায় এবং অনুকূল পরিবেশে পতিত হয়ে মাতৃ থ্যালাসের মতো অনুরূপ থ্যালাস তৈরি করে, সেই ধরনের প্রজননকে বলা হয়ে থাকে সেফালোডিয়া প্রজনন পদ্ধতি। এই সেফালোডিয়া প্রজনন পদ্ধতিতে যে লাইকেন রিপ্রোডাকশন করে থাকে তার নাম হচ্ছে পেলটিজেরা। তাহলে এই পেলটিজেরা লাইকেনটি সাধারণত সেফালোডিয়ার মাধ্যমে তার প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। সেফালোডিয়ার যদি গঠন আমরা দেখতে পাই তাহলে এরকম একটি সংগঠন আমরা দেখব, শক্ত গোলাকৃতির বা অন্য ডিম্বাকৃতির হয়ে থাকে। এটি একটি কর্টেক্স অঞ্চল, এর ভিতরে চেইনের মতো এলজি রয়েছে। এই অংশটি হচ্ছে সেফালোডিয়া, যা বিচ্ছিন্ন হয়ে অন্য উপযুক্ত পরিবেশে পতিত হবে এবং নতুন থ্যালাস তৈরি করে। তাহলে পেলটিজেরা লাইকেনের মধ্যে এই সেফালোডিয়ার মাধ্যমে অঙ্গজনন তৈরি করে। তো প্রিয় ছাত্ররা, এখন আমরা দেখলাম ভেজিটেটিভ রিপ্রোডাকশন চারটি পদ্ধতিতে হয়ে থাকে। একটি ফ্র্যাগমেন্টেশন, নাম্বার বি সলিডিয়া, সি ইসিডিয়া এবং ডি সেফালোডিয়া। এগুলির গঠন দেখতে পেলাম এবং এদের প্রত্যেক প্রকারের উদাহরণ আমরা দেখতে পেলাম। এখন আমরা চলে যাব অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস বা অযৌন জনন ক্রিয়া। অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনস যখন কোনো স্পোর বা রেণুর মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে, সেই ধরনের জননকে বলা হয়ে থাকে অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন ক্রিয়া। যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লাইকেন যেহেতু শৈবাল সদস্য এবং ছত্রাক সদস্য রয়েছে, তাহলে এই শৈবাল এবং ছত্রাক সদস্যদের যে বিভিন্ন ধরনের স্পোর বা রেণু তৈরি হয়, এই রেণুগুলির মাধ্যমেই তার অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন সম্পূর্ণ করে থাকে। প্রথমে আমরা চলে যাব ছত্রাক বা ফাঙ্গাস সম্পর্কে আমরা জানব। ফাঙ্গাসের কি কি ধরনের স্পোর তৈরি হয়ে থাকে। ফাঙ্গাসে সাধারণত দুটি শ্রেণীর ছত্রাকের সমন্বয়ে গঠিত। আমরা ইতোপূর্বে আলোচনা করেছি, একটি হচ্ছে অ্যাসকোলাইকেন, যেখানে অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক থাকে, এবং ব্যাসিডিওলাইকেন, যেখানে ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক থাকে। তাহলে দেখব আমরা এই অ্যাসকোলাইকেন বা অ্যাসকোমাইসিটিসের শ্রেণীর যে ছত্রাক, সেই অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক সদস্যটি এক ধরনের পিকনিডিয়ামের মতো একটি গঠন তৈরি করে বা পিকনিডিয়াম তৈরি করে। এই পিকনিডিয়ামের অগ্রভাগে একটি ছিদ্র থাকে, এই ছিদ্রকে বলা হয়ে থাকে অস্টিউল। বা ছিদ্রপথ থাকে, যাকে আমরা অস্টিউল বলে থাকি। এই পিকনিডিয়াম
এই পিকনিডিয়ামের ভিতরে সাধারণত কনেডিয়া তৈরি হয়ে থাকে, কনেডিয়া তৈরি হয় যা এই অস্টিউল দিয়ে বাইরে বের হয়ে থাকে। কনেডিয়া, এই পিকনিডিয়ামের মধ্যে যে গোলাকৃতির কনেডিয়া রয়েছে সেই কনেডিয়াগুলি বাইরে নির্গত হয়, বাইরে নির্গত হয়ে এরা নতুন বা উপযুক্ত পরিবেশে পতিত হয়, সেখান থেকে মাইসেলিয়াম তৈরি করে, ছত্রাক মাইসেলিয়াম। এই ছত্রাক মাইসেলিয়ামগুলি আবার নির্দিষ্ট শ্রেণীর শৈবালকে আকৃষ্ট করে এক ধরনের জনন তৈরি করে, যেটাকে আমরা বলছি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাকের ক্ষেত্রে ঘটে থাকে। আবার ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক এক ধরনের ব্যাসিডিয়াম তৈরি করে, ব্যাসিডিয়াম তৈরি করে। এই ব্যাসিডিয়ামের মাথায় ব্যাসিডিওস্পোর তৈরি করে। ব্যাসিডিওস্পোর তৈরি করবে, এটা একটি ব্যাসিডিয়াম। এই ব্যাসিডিওস্পোরগুলি স্টেরিগমা, স্টেরিগমার মধ্যে ব্যাসিডিওস্পোর তৈরি হয়। এই ব্যাসিডিওস্পোরগুলি আবার উপযুক্ত পরিবেশে পতিত হয়ে নতুন মাইসেলিয়াম তৈরি করবে, যা নির্দিষ্ট শৈবাল সদস্যকে আকৃষ্ট করে নতুন থেলাস তৈরি করবে। তাহলে এখন আমরা আলোচনা করলাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনসের যে ফাঙ্গাস বা ছত্রাক রয়েছে তারা কিভাবে স্পোর তৈরি করে। আমরা দেখলাম অ্যাসকোমাইসিটিস শ্রেণীর যে ছত্রাক এরা কনেডিয়া তৈরি করে, ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর যে ছত্রাক এরা ব্যাসিডিওস্পোর তৈরি করে। এছাড়াও যে অ্যালজি রয়েছে বা শৈবাল সদস্যটি রয়েছে, এই শৈবাল সদস্যটি তাহলে কিভাবে তার জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে সেটা একটু দেখব। শৈবালের মধ্যে কোনো ধরনের যৌন জনন ক্রিয়া দেখা যায়নি। লাইকেনের অন্তর্ভুক্ত শৈবাল সঙ্গীটি কেবলমাত্র তার অযৌন জনন ক্রিয়ার মাধ্যমেই প্রজনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। সেক্ষেত্রে কোনো ধরনের যৌন জনন ক্রিয়া শৈবালের ক্ষেত্রে লক্ষ্য করা যায়নি। তাহলে এই শৈবাল সদস্যর কিছু রয়েছে গ্রিন অ্যালজি, গ্রিন অ্যালজি বা সবুজ শৈবাল। এই সবুজ শৈবাল সমূহ সেল ডিভিশন বা কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন ক্রিয়া সম্পূর্ণ করে, অথবা এরা অ্যাপ্লানোস্পোর এর মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে, অথবা জোস্পোর যেগুলি আমরা দেখি এরকম জোস্পোর, এই জোস্পোরের মাধ্যমেও এরা অযৌন জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এই তিনটি পদ্ধতি দেখা যায় গ্রিন অ্যালজি বা সবুজ শৈবালে। আবার কিছু রয়েছে ব্লু গ্রিন অ্যালজি বা নীলাভ সবুজ শৈবাল। ব্লু গ্রিন অ্যালজি বা নীলাভ সবুজ শৈবাল, এই নীলাভ সবুজ শৈবাল সমূহ সেল ডিভিশন
এর মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে, অথবা একই নীতির মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে, বা হেটেরোসিস্ট এর মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে, হরমোগোনিয়া, এই ধরনের নানান রকম পদ্ধতি রয়েছে যার মাধ্যমে এরা জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এর মধ্যে আমরা শুধু একই নীতিটা আমরা একটু বলবো। একই নীতি হচ্ছে যখন প্রতিকূল পরিবেশে শৈবাল নিজেকে টিকিয়ে রাখার জন্য প্রোটোপ্লাস্টে প্রচুর খাদ্যদ্রব্য সমৃদ্ধ করবে, প্রচুর খাদ্যদ্রব্য সম্পূর্ণ করবে এবং বাইরে একটি পুরো প্রাচীর সৃষ্টি করবে, সেই ধরনের গঠনকে বলা হয় একই নীতি। তাহলে এটি একটি একই নীতির গঠন। এটা একটি শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। এই একই নীতির মাধ্যমে পরবর্তীতে এরা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করতে পারে। তাহলে একই নীতি কি? একই নীতি হলো প্রতিকূল পরিবেশে শৈবাল সদস্য যখন তার প্রোটোপ্লাস্টে প্রচুর খাদ্য সমৃদ্ধ করবে এবং দেহের বাইরে এরকম পুরো কোষ প্রাচীর তৈরি করবে, সেই ধরনের গঠনকে বলা হয়ে থাকে একই নীতি। একই নীতির মাধ্যমে এরা তার শৈবাল সদস্যটি অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। তাহলে আমরা দেখলাম অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন কিভাবে ঘটে। আমরা এখানে জানলাম যেহেতু এরা দুটি জীবের সমন্বয়ে গঠিত, তাই ফাঙ্গাস বা ছত্রাক সদস্যটি অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর। তারা এক ধরনের স্পোর তৈরি করে কনিডিয়া। ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক, এরা ব্যাসিডিও স্পোর তৈরি করে, এর মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে। আর অ্যালজি বা শৈবাল সদস্যটি মধ্যে রয়েছে গ্রিন অ্যালজি বা সবুজ শৈবাল। এরা এক ধরনের পদ্ধতি অবলম্বন করে এবং ব্লু গ্রিন অ্যালজি আরো একটি ভিন্ন পদ্ধতির মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এই হলো অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে আমরা কোনো দৈহিক অঙ্গের মাধ্যমে আমরা প্রজনন ঘটিনি, এখানে কোনো গ্যামেট সৃষ্টি হয়নি, এই জন্য একে বলা হয়ে থাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, যেখানে শুধু স্পোর বা রেণু সৃষ্টি হয়েছে। এরপর আমরা আলোচনা করব সেক্সুয়াল রিপ্রোডাকশনস নিয়ে। সেক্সুয়াল রিপ্রোডাকশনস বা যৌন জনন ক্রিয়া। সেক্সুয়াল রিপ্রোডাকশনস বা যৌন জনন ক্রিয়া যখন গ্যামেট সৃষ্টির মাধ্যমে জনন ক্রিয়া সম্পূর্ণ করে তাকে বলা হয় সেক্সুয়াল রিপ্রোডাকশনস বা যৌন জনন ক্রিয়া। আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনস এর সময় একটু আলোচনা করেছি যে এদের যে শৈবাল সদস্য রয়েছে সেই শৈবাল সদস্যটি কোনো ধরনের যৌন জনন ক্রিয়ায় অংশগ্রহণ করে না, কেবলমাত্র ছত্রাক সদস্যটি তাদের যৌন জনন ক্রিয়া প্রদর্শন করে থাকে। এবার আমরা আরো আলোচনা করলাম ছত্রাকের দুটি শ্রেণী রয়েছে, অ্যাস্কোমাইসিটিস শ্রেণী এবং ব্যাসিডিওমাইসিটিস শ্রেণী। এই অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর যে ছত্রাক, এই অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর ছত্রাক তার থ্যালাসের গভীরে বা একটু ভিতরে এক ধরনের পুং জননাঙ্গ তৈরি করে থাকে। পুং জননাঙ্গকে বলা হয়ে থাকে
স্পারমোগোনিয়াম। তাহলে অ্যাস্কোমাইসিটিস শ্রেণীর থ্যালাসের গভীরে এই ধরনের স্পারমোগোনিয়াম নামক পুং জননাঙ্গ তৈরি করে থাকে। এই স্পারমোগোনিয়াম অনেকটাই পিকনিডিয়ামের ন্যায় বা ফ্লাক্সের ন্যায়। এই স্পারমোগোনিয়ামের ভিতরে এক কোষী স্পার্মাশিয়া তৈরি করে। স্পার্মাশিয়া বা পুং গ্যামেট বা পুং নিউক্লিয়াস। মেল নিউক্লিয়াস পুং নিউক্লিয়াস বা পুং গ্যামেট তৈরি করে। কি আবার বলি, স্পার্মাশিয়া এক কোষী। আর এদের যে স্ত্রী জননাঙ্গ, সেই স্ত্রী জননাঙ্গকে বলা হয় কার্পোগোনিয়াম। এই কার্পোগোনিয়ামের যে নিচের যে অংশ, কার্পোগোনিয়ামের নিচের অংশকে বলা হয়ে থাকে, নিচের অংশ অনেকটা কয়েল আকৃতির এবং কার্পোগোনিয়ামের নিচের অংশ কয়েল আকৃতির এবং মাল্টিসেলুলার বহুকোষী, কিন্তু এর উপরের যে অংশ, সেই উপরের অংশটা অনেকটা এরকম সোজা থাকে, যাকে আমরা ট্রাইকোগাইন বলা হয়ে থাকে। ট্রাইকোগাইন। প্রিয় ছাত্ররা, আমি আবার বলি, স্ত্রী জননাঙ্গকে বলা হয় কার্পোগোনিয়াম। এই কার্পোগোনিয়ামের নিচের যে অংশ, সেই নিচের অংশটা একটু কয়েল আকৃতির বা কুণ্ডলিত থাকবে এবং বহুকোষী থাকবে। আর উপরের যে অংশ এরকম ট্রাইকোগাইন থাকবে। ট্রাইকোগাইন হচ্ছে হেয়ার লাইক স্ট্রাকচার বা লুমের মতো অংশ, যা রিপ্রোডাক্টিভ অর্গানে দেখা যায় এবং যারা মেল গ্যামেট বা পুং নিউক্লিয়াসকে রিসিভ করতে সহায়তা করে, তাকে বলা হয়ে থাকে ট্রাইকোগাইন। তাহলে এই ট্রাইকোগাইন সোজা, যেটা উপরের দিকে থাকবে, আর নিচের দিকে এরকম কয়েল আকৃতি থাকবে। এই নিচের দিকে যে অংশ অ্যাপোথেসিয়াম, অ্যাপোথেসিয়ামের মধ্যে অ্যাসকাস তৈরি হয়। সেই অ্যাসকাসের ভিতরে অ্যাসকোস্পোর থাকে। সেই অ্যাসকোস্পোরের মধ্যে এগুলি ছত্রাক হাইফি। তাহলে এগুলি হচ্ছে অ্যাসকাস, অ্যাসকোস্পোর, প্যারাফাইসিস, ফিগার অ্যাপোথেসিয়াম। প্রিয় ছাত্ররা,
তাহলে এটি একটি অ্যাপোথিসিয়ামের চিত্র আর্ট করলাম। অ্যাপোথিসিয়ামের উপরে যে অংশ যেটাকে বললাম ট্রাইকোগাইন, সেই ট্রাইকোগাইনে এক কোষে স্পার্মাশিয়া প্রবেশ করবে এবং এরা একটি ডিম্বাণুর সাথে মিলিত হবে। মিলিত হয়ে পরবর্তীতে অ্যাসকোজেনাস হাইফি, অ্যাসকাস, অ্যাসকোস্পোর এবং এক ধরনের হাইফা তৈরি করবে। এর মাধ্যমে এরা জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। এটি একটি এটি অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাকের ক্ষেত্রে এইভাবে জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। আমি আবার বলি, এটি একটি অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাকের ক্ষেত্রে জনন ক্রিয়া সম্পূর্ণ করে থাকে। আবার এদের যে আরেকটি সদস্য রয়েছে ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর, ব্যাসিডিওমাইসিটিস শ্রেণী। এই ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক সাধারণত 20 to 50 প্রকারের। ব্যাসিডিওমাইসিটিস ছত্রাকের সংখ্যা 20 থেকে 50 প্রকার। এই ব্যাসিডিওমাইসিটিস ছত্রাকের যে ফ্রুট বডি ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাকের ফ্রুট বডিকে বলা হয় ব্যাসিডিওকার্প। এই ব্যাসিডিওকার্প সাধারণত ব্যাসিডিয়ামের মধ্যে এক ধরনের স্টেরিগমা থাকে, সেই স্টেরিগমার অগ্রভাগে ব্যাসিডিওস্পোর তৈরি হয়। আমরা যদি একটু চিত্র দিকে লক্ষ্য করি তাহলে দেখব এটি একটি কাঠ বা পুরাতন কাঠের গুঁড়ি, সেখানে চক্রাকারে এরকম ব্যাসিডিওকার্প তৈরি করে। এই ব্যাসিডিওকার্পের যদি আমরা ডিসেকশন করে থাকি তখন দেখব উপরের দিকে ধরনের ছত্রাক হাইফি ঘনিষ্ঠভাবে থাকে, মাঝখানে শৈবালের স্তর থাকে এবং নিচের দিকে মেডুলা রয়েছে। মেডুলা এবং এর নিচে নিম্নত্বক রয়েছে। নিম্নত্বক থেকে রাইজিন উৎপন্ন হয়। আমি সংক্ষেপে একটি চিত্র আর্ট করলাম। তাহলে এই অংশটি হচ্ছে আপার কর্টেক্স, অ্যালগাল জোন, মেডুলা। প্রিয় ছাত্র, তোমরা দেখো এই মেডুলার অংশে হালকাভাবে ছত্রাকের হাইফি গুলি থাকে এবং এই মেডুলা অংশের কিছু হাইফি ব্যাসিডিয়াম তৈরি করে থাকে। মেডুলার অংশের কিছু হাইফি এরকম ব্যাসিডিয়াম তৈরি করে। এই ব্যাসিডিয়ামের অগ্রভাগে আঙ্গুলের মতো 4টি ব্যাসিডিওস্পোর তৈরি করে। এই ব্যাসিডিওস্পোরগুলির মাধ্যমে তখন এদের যৌন জনন ক্রিয়াও সম্পূর্ণ করে থাকে।
এইভাবে ব্যাসিডিও মাইসিটিস ট্রেনির যে ছত্রাক এরা সেক্সুয়াল রিপ্রোডাকশন করে থাকে। তাহলে আমরা দেখলাম ছত্রাকের বিভিন্ন ধরনের জনন পদ্ধতি। একটি এর ভেজিটেটিভ রিপ্রোডাকশনস, এর সেক্সুয়াল রিপ্রোডাকশনস, এর সেক্সুয়াল রিপ্রোডাকশনস। এখন আমরা এই ছত্রাকের কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। এই লাইকেনের জেনারেল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স জেনারেল ক্যারেক্টার, সাধারণ যে বৈশিষ্ট্যগুলি আমরা একটি লাইকেনে দেখতে পাই। প্রথমে আমরা চলে যাব নাম্বার 1 এর ডুয়েল অর্গানিজম। ডুয়েল অর্গানিজম আমরা দেখেছি এই লাইকেন গঠিত হয় মাইক্রোবায়ন প্লাস ফাইকোবায়ন, অর্থাৎ ছত্রাক সদস্য মাইক্রোবায়ন এবং শৈবাল সদস্য ফাইকোবায়ন বা ফটোসিনথেটিক অর্গানিজমের মাধ্যমে, সেহেতু এটাকে বলবো আমরা ডুয়েল অর্গানিজম। নাম্বার 2 স্ট্রাকচার, থেলাস স্ট্রাকচার। এই যে এটি একটি ডুয়েল অর্গানিজম, এই ডুয়েল অর্গানিজমের মধ্যে কোন সদস্যটি থেলাস গঠনে বেশি সক্রিয়? তাহলে আমরা এই যে মাইক্রোবায়ন রয়েছে বা শৈবাল ছত্রাক সঙ্গীটি রয়েছে, এই ছত্রাক সঙ্গীটি সাধারণত থেলাস গঠনে সহায়তা করে থাকে। সিম্বায়োসিস, এই লাইকেনের সিম্বায়োসিস বা মিথজীবিতার এটি একটি প্রকৃষ্ট উদাহরণ, যেখানে শৈবাল এবং ছত্রাক উভয় সদস্যই কম বেশি উপকৃত হয়। সেজন্য এটি একটি সিম্বায়োসিস বা মিথজীবিতার প্রকৃষ্ট উদাহরণ হিসেবে পরিগণিত হয়। এর হ্যাবিটেট, বাসস্থান। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে ছত্রাক আর শৈবালের সংগঠন লাইকেন অনুপস্থিত। এটা পাহাড়ের গাত্র বলো অথবা তুন্দ্রা অঞ্চল বলো, সমস্ত অঞ্চলেই যেখানে সাধারণত অন্য জীবগুলি জন্মাতে সক্ষম নয়, সেই সমস্ত অঞ্চলেও এই লাইকেন জন্ম লাভ করতে পারে। এটি একটি বিরল একটি বৈশিষ্ট্য। এর সোমাটিক স্ট্রাকচার, সাধারণত লাইকেন যে দুটি উপাদানের সমন্বয়ে গঠিত, ছত্রাক এবং শৈবাল, সেই জন্য এর দৈহিক গঠনটি হয় থ্যালয়েড, বহুকোষী এবং এই ব্রাঞ্চিং হয়ে থাকে। এছাড়াও যে ছত্রাক সদস্য রয়েছে, তাদের শৈবাল ছত্রাক সদস্য রয়েছে, তাদের উপর ভিত্তি করেও এদেরকে প্রধান 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যেমন ক্রাস্টোস লাইকেন, ফোলিওস লাইকেন, ফ্রুটিকোস লাইকেন। অ্যানাটমি,
এর অন্তর্গঠন, এই অন্তর্গঠনে আমরা দেখেছি দুই ধরনের গঠন দেখা যায়। একটি হচ্ছে হোমোইওমেরাস থেলাস, যেখানে কোনো স্তর বা স্ট্র্যাটিফিকেশন নেই। আর একটি রয়েছে হেটেরোমেরাস, যেখানে শৈবাল এবং ছত্রাকের সদস্যটির 4টি সুস্পষ্ট স্তর দেখা যায়। তাহলে এদের অন্তর্গঠনে দুই ধরনের উপাদান আমরা লক্ষ্য করি। এর রিপ্রোডাকশন। আমরা একটু আগে আলোচনা করলাম এদের রিপ্রোডাকশন সাধারণত 3টি পদ্ধতিতে হয়ে থাকে। একটি হচ্ছে ভেজিটেটিভ, বি অ্যাসেক্সুয়াল, সি সেক্সুয়াল। তাহলে এই সেক্সুয়াল, অ্যাসেক্সুয়াল, ভেজিটেটিভ রিপ্রোডাকশনসের যে বৈশিষ্ট্যগুলি আছে সেইগুলি যদি আলোচনা করা হয় তাহলে এটি একটি সুন্দর লাইকেনের বৈশিষ্ট্য হয়ে যায়। তাহলে আমরা দেখতে পেলাম জেনারেল ক্যারেক্টারিস্টিক্স গুলি কি হয়ে থাকে। যদি আমরা সম্পূর্ণ লাইকেন সম্পর্কে ভালো জ্ঞান লাভ করে থাকি তাহলে আমরা শুধু তাদের বৈশিষ্ট্যগুলি আমরা সে একটু একটু করে নিয়ে আসতে পারি। এটা এমন কোনো কঠিন বিষয় নয়, শুধু ভালো করে একটু বোঝা। ভালো করে বুঝলেই আমরা এই জেনারেল যে ক্যারেক্টারিস্টিক্স রয়েছে সেগুলো আলোচনা করতে পারব। এখন আমার টপিক্সের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই লাইকেন সম্পর্কে আর কোনো নতুন ক্লাস আমরা নিব না, সেই জন্য একটু ক্লাসটি দীর্ঘ হচ্ছে। আর এখন আমরা শুধু আলোচনা করব লাইকেনের ব্যবহার সম্পর্কে বা ইকোনমিক ইম্পর্টেন্ট। তোমরা তাহলে দেখে নাও জেনারেল ক্যারেক্টার, ইকোনমিক ইম্পর্টেন্ট। লাইকেনের অর্থনৈতিক গুরুত্ব অনেক বিস্তৃত। এই লাইকেনগুলি সাধারণত বিভিন্ন পারপাসে আমরা প্রতিনিয়তই ব্যবহার করে থাকি। অনেকে আমরা জানি না, সেই জন্য বুঝতে পারি না যে লাইকেনের গুরুত্বটা কি রকম, কি কি পারপাসে এই লাইকেনগুলি ব্যবহার হয়ে থাকে। প্রথমে আমরা ইকোনমিক ইম্পর্টেন্স, প্রথমে আমরা আসব ফুড বা খাদ্য হিসেবে এর ব্যবহারগুলি কি। খাদ্য হিসেবে একটি হিউম্যান ফুড বা মানুষের খাদ্য হিসেবে কি কি লাইকেন ব্যবহার হয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে মানুষের খাদ্য হিসেবে লাইকেনগুলি ব্যবহার হয়ে থাকে। যেমন নরওয়ে, আয়ারল্যান্ডের মানুষজন সেট্রারিয়া আইল্যান্ডিকা, সেট্রারিয়া আইল্যান্ডিকাকে খাবার হিসেবে গ্রহণ করে থাকে। এছাড়াও আরো কিছু কিছু লাইকেন রয়েছে, যেমন ক্ল্যাডোনিয়া, এটিও খাদ্য হিসেবে গৃহীত হয়। তারপরে রয়েছে পারমেলিয়া। এই পারমেলিয়া লাইকেন মাদ্রাসের লোকজন সেবন করে থাকে। এইরকম অনেক লাইকেন রয়েছে যেগুলি হিউম্যান ফুড হিসেবে ব্যবহৃত হয়। এছাড়াও অ্যানিম্যাল ফুড,
অ্যানিম্যাল ফুড হিসেবে যে তুন্দ্রা অঞ্চল রয়েছে, সেই তুন্দ্রা অঞ্চলে যে বলগা হরিণ, সেই বলগা হরিণ এক ধরনের লাইকেন ভক্ষণ করে। সেই লাইকেনগুলি হচ্ছে ক্ল্যাডোনিয়া। এই ক্ল্যাডোনিয়া লাইকেনকে সাধারণত রেইনডিয়ার মস বলা হয়ে থাকে। এই ক্ল্যাডোনিয়া লাইকেনকে আমরা রেইনডিয়ার মস হিসেবেও পরিচিত লাভ করে থাকি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফুড বা খাদ্য হিসেবে এই লাইকেনগুলি ব্যবহৃত হচ্ছে। বি, ইন্ডাস্ট্রিয়াল ইউজ। এই লাইকেন শিল্প ক্ষেত্রে এর ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। শিল্প ক্ষেত্রে কি কি লাইকেন ব্যবহার করা হয়, কি পারপাস ব্যবহার করা হয় তা একটু আমরা জানবো। এগুলো আমি মুছে দিচ্ছি। শিল্প ক্ষেত্রে যে ধরনের লাইকেন ব্যবহার করা যায়, প্রথমেই রয়েছে অ্যালকোহল তৈরিতে। সাধারণত লাইকেনে লাইকেনিন নামক পলিস্যাকারাইডস রয়েছে। এই লাইকেনিন নামক পলিস্যাকারাইডস থাকার কারণে লাইকেন সাধারণত অ্যালকোহল এবং বিয়ার উৎপাদনে ব্যবহৃত হয়ে থাকে। নাম্বার 2, এটা কসমেটিক্স এন্ড পারফিউম। আমরা নিয়মিত যে কসমেটিক্স এবং পারফিউম এর ব্যবহার করে থাকি, সেই পারফিউম এবং কসমেটিক্সের বা প্রসাধনীর বিভিন্ন র ম্যাটেরিয়ালস এই লাইকেন থেকে নেওয়া হয়। যেমন ইভারনিয়া এক ধরনের লাইকেন। সেই লাইকেন থেকে কসমেটিক্স উৎপাদনের এবং পারফিউম উৎপাদনের বিভিন্ন উপাদান নেওয়া হয়ে থাকে। 3, আমরা আলোচনা করব রং, ডাই এন্ড পিগমেন্ট। বিভিন্ন ধরনের রং এবং যে পিগমেন্ট বা রঞ্জক পদার্থ রয়েছে, সেই রঞ্জক পদার্থগুলিও এই লাইকেন থেকে নেওয়া হয়। তেমনি একটি গুরুত্বপূর্ণ লাইকেন রয়েছে রুসেলা যে লাইকেন, এই রুসেলা লাইকেন থেকে রং বা ড্রাইং তৈরির উপাদানগুলি অ্যাবজর্ব করা হয়ে থাকে। এছাড়াও লেকানুরা রয়েছে। এই লেকানুরা লাইকেন থেকেও রং তৈরির যে ওয়ার্সিল বা কাঠবিয়াল, সেই কাঠবিয়ালগুলি এই লেকানুরা এবং রুসেলা থেকে নেওয়া হয়ে থাকে। লিটমাস পেপার, আমরা অ্যাসিড ক্ষার নির্ণয়ের জন্য এক ধরনের যে পেপার ব্যবহার করে থাকি, যাকে বলা হয় লিটমাস পেপার। সেই লিটমাস পেপার তৈরিতেও এই লাইকেন ব্যবহার করা হয়ে থাকে। যেমন রুসেলা টিংটোরিয়া। এই রুসেলা টিংটোরিয়া থেকে এক ধরনের নির্যাস নেওয়া হয় বা গুঁড়া নেওয়া হয়। সেই রুসেলা টিংটোরিয়ার গুঁড়াটি দিয়ে লিটমাস পেপার তৈরির উপাদান ব্যবহার করা হয়ে থাকে। এবং সর্বশেষ আলোচনা করব মেডিসিন।
আমাদের বিভিন্ন ধরনের অসুখে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি খেয়ে থাকি। এই মেডিসিনের একটি অংশ জুড়ে রয়েছে এই লাইকেন। লাইকেনের ব্যবহার ওষুধ বিজ্ঞানে অনেকটাই প্রসার লাভ করেছে। যেমন ক্ল্যাডোনিয়া, সেট্রারিয়া, জ্যান্থোরিয়া। এই জ্যান্থোরিয়া লাইকেনটি জন্ডিস রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সেট্রারিয়া এই লাইকেনটি কুষ্ঠ রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ক্ল্যাডোনিয়া এই লাইকেন হুপিং কাশি এর ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির লাইকেন রয়েছে। সেই লাইকেন সমূহ ঔষধ শিল্পেও ব্যবহার করা হয়। তাহলে লাইকেনের ইকোনমিক ইম্পর্টেন্ট কিন্তু পরিসরটি অনেক ব্যাপক। প্রিয় ছাত্ররা, এখন আমরা দেখলাম লাইকেনের ইকোনমিক ইম্পর্টেন্স। সেখানে আলোচনা করা হলো লাইকেন ফুড হিসেবে ব্যবহার হয়, কিছু কিছু লাইকেন মানুষ্য খাদ্য, কিছু কিছু লাইকেন পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। আর আমরা দেখলাম ইন্ডাস্ট্রিয়াল পারপাসে লাইকেনের ব্যবহার। ইন্ডাস্ট্রিয়াল পারপাসে অ্যালকোহল, কসমেটিক্স এন্ড পারফিউম, ডাই এন্ড পিগমেন্টস, লিটমাস পেপার, মেডিসিন, এইসব ক্ষেত্রে লাইকেন ব্যবহার করা হয়ে থাকে। তাহলে লাইকেনের গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। আমরা লাইকেন সম্পর্কে এই পর্যন্ত আমরা জানলাম। আশা করি এই লেসনটা তোমরা ভালো করে পড়বে। তোমাদের এক্সামের জন্য লাইকেন থেকে বরাবরই অনেক প্রশ্ন এসে যায়। তাই অধিকতর জ্ঞান লাভের জন্য পড়ার কোনো বিকল্প নেই। তোমরা বেশি বেশি বই পড়বে। এছাড়াও কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে টেক্সট করবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই শুভকামনায় আমি বিদায় নিচ্ছি। এর আগে এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ক্লাসটি দেখলেন তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঢাকা কলেজ পরিবারের পক্ষ থেকে উদ্ভিদ বিজ্ঞান এর পক্ষে আমাকে ক্লাসটি নেওয়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। ভালো থাকেন, সুস্থ থাকেন, বেস্ট অফ লাক।